আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। প্যানোরামা সম্পাদনা নিয়ে বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানালেন ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 9। গাজা নিয়ে মার্কিন প্রস্তাবে রাশিয়া, চীন সহ আরব দেশগুলোর আপত্তি। নতুন পোশাকে মাঠে নামছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিবিসির বিরুদ্ধে $1 থেকে $5 বিলিয়ন মামলা করার পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও এই বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি। সংবাদ মাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন। সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে এই প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না। বিবিসির ভাষায় ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয় তবে তারা $1 বিলিয়ন ক্ষতিপূরণের জন্য মামলা করবে। এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টেনার্স পদত্যাগ করেন। ভারত শাসিত কাশ্মীরে শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত 30 জন। জানা যায় থানা প্রাঙ্গণে জব্দ করা বিস্ফোরক দ্রব্যের গুদামে এই বিস্ফোরণ হয়েছে। শুক্রবার গভীর রাতে দক্ষিণ শ্রীনগরের নওগাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের সংখ্যা অধিকাংশই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। তারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের 2 জন কর্মকর্তা নিহতের মধ্যে রয়েছেন। গুরুতর আহত অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের মতে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কিছু দেহাংশ থানার 100 থেকে 200 মিটার দূরের বাড়িগুলোতেও ছিটকে পড়ে। অনেক দেহ পুরোপুরি যাওয়ায় শনাক্তকরণ প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। এনডিটিভি জানিয়েছে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। থানায় জব্দ করা বিস্ফোরক পরীক্ষা করার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে। কয়েক ঘন্টা আগেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে যাদের কাছ থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সংগঠন মোহাম্মদ ও এর কাশ্মীরি সহযোগী আনসার উল হিন্দের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনে জাতিসংঘের ম্যান্ডেট নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগ রাশিয়া, চীন এবং বেশ কয়েকটি আরব দেশের তীব্র আপত্তির মুখে পড়েছে। দেশগুলোর অভিযোগ প্রস্তাবিত শাসন কাঠামোয় স্পষ্টতা নেই এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো রকম অন্তর্বর্তী ভূমিকা দেওয়া হয়নি। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে গত শুক্রবার এ তথ্য উঠে আসে। জাতিসংঘের আলোচনার বিষয়ে অবগত 4 কূটনীতিক জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত বোর্ড অফ পিস পুরোপুরি বাতিল করার দাবি তুলেছে ভেটো ক্ষমতা সম্পন্ন সদস্য রাশিয়া ও চীন। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সংশোধিত খসড়ায় বোর্ড অফ পিস সংক্রান্ত ভাষা বজায় রাখা হলেও তাতে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকারের উল্লেখ যোগ করা হয়েছে। আগের খসড়ায় বিষয়টি না থাকায় সমালোচিত হয়েছিল। কূটনীতিকদের মতে এ ধরনের ভাষাগত টানাপোড়েন স্বাভাবিক হলেও গাজায় 2 বছরেও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্যদের মধ্যে গভীর মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। কানাডায় G7 বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন প্রস্তাবটি অবিলম্বে পাশ হওয়া দরকার, আমরা ভালো অগ্রগতি করছি। প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রথম খসড়ায় বলা হয়েছিল 2027 সাল পর্যন্ত গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন থাকবে এবং তাদের সঙ্গে সমন্বয়ে কাজ করবে গঠিতব্য বোর্ড অফ পিস।
তবে এই প্রস্তাবে আরব দেশগুলোর কিছু অংশ এই বাহিনীতে সৈন্য পাঠাতে আগ্রহ দেখালেও তারা বলছে স্পষ্ট ম্যান্ডেট ছাড়া অংশগ্রহণ সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত বলেছে, বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বাহিনীর কাঠামো স্পষ্ট নয় এবং এই অবস্থায় তারা অংশগ্রহণ করতে আগ্রহী নয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে নতুন পোশাক উঠেছে। শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশ সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরেছে পুলিশ, তবে জেলা পুলিশ এখনো তা পায়নি। বৈষম্য বিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগ ওঠার পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। এরই অংশ হিসেবে মহানগর পুলিশে লৌহ রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ এই পোশাক পরবে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, আজ থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পরবেন। পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক AHM শাহাদাত হোসাইন বলেন, জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন এই পোশাক পরবেন। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের আগের পোশাক থাকবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে, একসঙ্গে সব করা যাবে না। পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতারও পরিবর্তন হবে বলে অন্তর্বর্তী সরকার আশা করছে। পুলিশি সংস্কারের উদ্যোগও নিয়েছে এই সরকার, সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হচ্ছে। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। গেল কয়েক বছরে শাকিব খান যেন ভিন্ন রূপে আছেন, নিজেকে অনেকটাই বদলেছেন এবং বিভিন্ন ধরনের সিনেমায় নিজেকে প্রমাণও করেছেন। তার নতুন লুক, গেটআপ এবং উপস্থাপনায় তরুণ প্রজন্মের মধ্যে এক বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে শাকিব তার আসন্ন সিনেমা সোলজার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খবর পাওয়া গেছে, শাকিব খান তার পরবর্তী সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে তার বিপরীতে তুলে ধরবেন। এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন শাকিব। তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আবার ফিউচার হিরোইনের সাথে, হানিয়ার সাথে। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব বলেন, তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে। তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আবার ফিউচার হিরোইনের সাথে, হানিয়ার সাথে। এরপরে এক প্রশ্নের উত্তরে শাকিব জানান, একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে। এই খবরটি শাকিবের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে শাকিব এখনো কোন সিনেমায় হানিয়া আমির তার সঙ্গে অভিনয় করবেন তা স্পষ্ট করেননি। ভক্তরা অনুমান করছেন, প্রিন্স সিনেমায় হয়তো হানিয়া শাকিবের বিপরীতে দেখা যেতে পারে। আবার কেউ কেউ বলছেন, নতুন রোমান্টিক সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা যেতে পারে। এদিকে শাকিব সোলজার সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বরে প্রিন্স সিনেমার শুটিং শুরু করবেন। এরপর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশোর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন, যেখানে শাকিবের বিপরীতে নতুন মুখের খোঁজ চলছে। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।